হ্যালো বন্ধুরা, আমি বর্ষা। আমাদের বর্ষা ডায়েরি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের চ্যানেলের গল্প নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমি যখন ক্লাস 10-এ পড়ি, একদিন পাশের বাসা থেকে খুব চিল্লাচিল্লি আর ভাঙচুরের শব্দ শুনতে পাই। আমাদের বাসা থেকে আওয়াজ পাওয়া যাচ্ছিল, কারণ একেবারে পাশের বাসাটাই। সেজন্য আম্মু দৌড়ে সেই বাসায় গিয়ে দেখে পাশের বাড়ির ভাইয়াটা তাদের ঘরে যা কিছু আছে সব ভেঙে ফেলছে। আম্মু দেখেই বলল, কি হয়েছে বাবা, তুমি এমন করতেছো কেন? ভাইয়া তাদের বাসায় কারোর কথাই শুনতেছিল না, থামছিল না। আম্মু হঠাৎ দেখে ভাইয়ার হাত থেকে রক্ত বেরোচ্ছে, হাত কেটে নাম লিখেছে যেন কার। আম্মু ভালো মতো খেয়াল করে তাকাতে দেখে ফ্রিনয়ী। অথচ তার সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক ছিল না, বা তার সাথে আমি কোনোদিন একা আড়ালে কোনো কথাও বলিনি। ভাইয়া ডিরেক্ট আম্মুকে বলল, আমি প্রিনয়কে বিয়ে করতে চাই কাকি, আমি ওকে ভালোবাসি। সেদিন আম্মুর মাথায় আকাশ ভেঙে পড়েছিল, কারণ আম্মু ভাইয়াকে মেয়ের জামাইয়ের নজরে কোনোদিন দেখেনি, বা সম্ভব হবে না কোনোদিন। না, এটা আম্মুর স্বপ্ন আমাকে পড়াশোনা শেষ করাবে, আর ভাইয়া ছিল ক্লাস 10 পর্যন্ত পড়া। আম্মু সবসময় পড়ালেখাকে গুরুত্ব দেয়। ভাইয়াদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো। প্রতিবেশী বলে কথা, এত ভালো সম্পর্ক ছিল যে আম্মু যা ভালো কিছু রান্না করতো তাদের না দিয়ে খেত না, তারাও সেম। সেদিনের পর থেকে ধীরে ধীরে কাকাদের সাথে, মানে ওই বাড়ির সাথে সম্পর্কটা নষ্ট হতে থাকলো। ভাইয়ার আপুরা কেউ আমার সাথে কথা বলতো না, খুব কান্না পেত, কাঁদতাম। আম্মুকে বলতাম, আম্মু, আপুরা কেউ কথা বলে না কেন আমার সাথে? আমার কি দোষ? কাকা কাকি সবাই আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিল। এসএসসি পাশ করলাম, আম্মু মিষ্টি পাঠালো, রেখেছিল তারা। একটা আপুর বিয়ে হলো, দাওয়াত দিল না আমাদের। এলাকার সবাই গেল বিয়েতে, শুধু আমরা ছাড়া। অথচ বাড়ির পাশেই বাড়ি, সব দেখা যাচ্ছে আমাদের বাসা থেকে। 2 বছর কেটে গেল, আমি ইন্টার পরীক্ষা দিলাম। এর মধ্যে এলাকার 2টা ছেলে বিয়ের প্রস্তাব দিল। পরে শুনি ভাইয়া ওদের গিয়ে না করে দিয়ে আসছে, যদিও আব্বু আম্মুও দিত না। ইন্টারে বন্ধ থাকা অবস্থায় আরেক প্রতিবেশী আপুর বিয়ে হয়। বিয়েতে আমরা সবাই যাই। হলুদ অনুষ্ঠানে ভাইয়ার চাচাতো ভাই আমার পিছু ঘুরতে থাকে, কি যেন বলতে। আমি দেখেও না দেখার ভান করে সরে যাই। শেষমেশ যখন আমি আপুকে হলুদ দিতে যাই, তখন ভাইয়াটার চাচাতো ভাই দৌড়ে এসে আমার অপর সাইডে বসে। এগুলো দূর থেকে ভাইয়ার সব দেখেছে। তো ছেলেটা আস্তে আস্তে আমাকে বলছে, প্রিয়ই, একটু কথা ছিল, প্লিজ একটু আসবা? আমি যাইনি। আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে বাসায় চলে আসি। বিয়ের দিন শুনি ভাইয়াটা ওই ভাইয়াকে প্রচুর মেরেছে, কারণ ওকে ভাইয়া জিজ্ঞেস করেছে ও কেন আমার পিছু পিছু ঘুরেছে ভাইয়াকে। তখন ও বলেছে ও আমাকে ভালোবাসে। আর কি কথা হয়েছে জানি না, খুব মারামারি হয়েছে সেদিন রাতে। এবার পুরো এলাকা জানাজানি হলো আমার জন্য মারামারি হয়েছে। অথচ অযথা এই ঝগড়া মারামারি করেছে তারা। তাদের না আমি কাউকে পছন্দ করি বা কিছু। তাদের বাবারা এসে সেদিন আমাকে জিজ্ঞেস করে আমি কাকে বিয়ে করতে চাই বা কাকে ভালোবাসি। আমি সবার সামনে বললাম আমি এদের কাউকে ভালোবাসি না। আমার আব্বু তখন বাসায়, আব্বু গেল রেখে। ছেলে দুটোকে জিজ্ঞেস করলো, মেয়ে কি তোমাদের কোনোদিন বলেছে ও তোমাদের ভালোবাসে? ওরা উত্তর দিল, না। কোনোদিন বলেছে তোমাদের বিয়ে করবে? ওরা উত্তর দিল, না। তাহলে কেন এরকম আজাইরা কাজ করতেছো? আমার মেয়েকে তো বিয়ে দিতে হবে নাকি? সবাই বলবে আমার মেয়ে ভালো না। কাকা উত্তর দিল, ও ভালো না কেউ বলবে না, কারণ সবাই জানে এলাকার ও কেমন। তা জানে, কিন্তু আপনার ছেলে আর ভাতিজা যা করছে এগুলো তো এলাকা ছেয়ে গেছে, যে আমার মেয়ের জন্য মারামারি হয়েছে। এগুলো কি ভালো কথা? কাকা, আমি প্রিনয়কে ভালোবাসি, যখন ও ক্লাস 10-এ পড়ে তখন থেকে। ভাইয়ের কথা শুনে মনে হয়েছিল তার মাথায় কি একটা ইট দিয়ে বাড়ি দিয়ে আসি। কত বড় সাহস আমার আব্বুর মুখের সামনে কথা বলে। এদিকে ওই ছেলেও বলল সে আমাকে বিয়ে করতে চায়। আব্বু সোজা বলে দিল, আমি আমার মেয়েকে তোমাদের দুজনের কারো কাছে বিয়ে দেব না। ভাই, আপনারা এখন নাস্তা করেন, আর আমাদের ছেলেরা যেন আর এমন কিছু না করে, তাহলে আমি থানায় জানাতে বাধ্য হব। কাকা সেদিন চলে গেলেন। ভাইয়ার বাবা পরের দিনই ভাইয়ার জন্য মেয়ে দেখা শুরু করলেন। সেই মেয়ে দেখাই ভাইয়ার পছন্দ হয় না, সে বিয়ে করবে না। আবার কেটে গেল অনেক অনেক দিন। আমি আবার ভর্তি হয়ে পড়তেছি। একদিন কাকি আমার বাসায় আসলো এত বছর পর। এসে আমাকে বলল,
দেখ মা, সালমান তোকে খুব ভালোবাসে, তুই কি ওকে বিয়ে করবি? আর যদি না করিস তাহলে একটু ওরে বুঝাই বল, ও যেন অন্য কাউরে বিয়েটা করে নাই, নয়তো এভাবে ঝামেলা চলতেই থাকবে, ও কোনো মেয়েকে পছন্দ করবে না। ভাইয়া আমাকে এত ভালোবাসার পরও তার প্রতি কেন যে আমার কোনো ভালোবাসাই আসেনি কোনোদিন। আমি কাকিকে বললাম, কাকি আমি ভাইয়াকে শুধু ভাইয়ের নজরেই দেখেছি, আর কিছু সম্ভব না আমার দ্বারা। তাহলে তুই ওরে বিয়ে করতে বল। কাকিকে বললাম, আচ্ছা আমি ভাইয়ার সাথে কথা বলবো, এই প্রথম আমি ভাইয়ার সাথে একা কথা বলি। এসব কি ভাইয়া, আপনি কেন এখনো এমন পাগলামো করছেন? একটা মেয়েটিকে বিয়ে করে নিন, সে আপনাকে খুব ভালো রাখবে। আমি অন্য একজনকে ভালোবাসি। আসলে তখন আমি কাউকেই ভালোবাসি না। তো ভাইয়াকে খুব ভালোভাবে বোঝালাম যে আমি তাকে কোনোদিন বিয়ে করব না, আর সেজন্য বিয়ে করে নাই। ভাইয়া আমাকে প্রশ্ন করলো, এটাই কি তোর শেষ কথা? আমি বললাম হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তারপর ভাইয়া আমাকে তার শেষ কথা বলল। একদিন তুইও কাউকে ভালোবাসবি, আর তাকে যখন পাগলের মতো চেয়েও পাবি না, সেদিন বুঝবি আমি কতটা কষ্ট পেয়ে তোকে ভালোবেসে। এর পরের দিনই ভাইয়ার পরিবারের একটা মেয়ে দেখে আর ভাইয়া হ্যাঁ বলে দেয়। ফাইনালি ভাইয়ার গায়ে হলুদ হয়ে গেল আজ। এবারও আমরা দাওয়াত পাইনি, সবাই গেছে হলুদে, শুধু আমরা ছাড়া। মনে মনে ভাবলাম, যাক বাবা, শেষ পর্যন্ত বিয়েটা হচ্ছে, এটাই অনেক। এখন বুঝি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ধারণা পুরো চেঞ্জ করে দিয়ে হলুদের রাতে ভাইয়া আম্মুর নাম্বারে ফোন দিয়ে আমাকে চাইলো। আম্মু অনেকবার নাও করলো, বললো আজ আর কথা বলতে হবে না। কিন্তু ভাইয়া বলল, কাল তো বিয়েই করতে ফেলতেছি কাকি, এখন আর কি সমস্যা, দিন ওকে একটু। আম্মু আমাকে ফোনটা হাতে দিল আর আম্মু আম্মুর রুমে চলে গেল। হ্যাঁ ভাইয়া বলেন। তুই কি আজ রাতে আমার সাথে পালিয়ে যাবি, নাকি আমি ছাদ থেকে লাফিয়ে পড়ে জীবন দিয়ে দেব? সিদ্ধান্ত তোর হাতে, ভেবে দেখ কি করবি। ভাইয়ার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল। রাত পেরোলেই ভাইয়ার বিয়ে, আর ভাই এসব কি বলছে? আর আমি বা এখন কিভাবে যাব? মাথা কোনো কাজ করছে না। এদিকে চিন্তা হচ্ছে, ভাইয়া যদি সত্যি সত্যি ছাদ দিয়ে লাফিয়ে পড়ে, তার জীবন দিয়ে দেয়, তখন কি হবে? আবার ভাবছি, ভাইয়ার জীবন বাঁচাতে যদি আমি ভাইয়ার সাথে পালিয়েও যাই, তাহলে শুধু তার জীবনটাই বাঁচানো হবে না। পাবে সে আমার কাছ থেকে ভালোবাসা, আর না পাবে স্বামীর সম্মান। আর এদিকে 3 পরিবারের মান সম্মান নষ্ট হবে। কি করব ভাবতে ভাইয়া একটা মেসেজ দিল। তুই কি আসবি, নাকি আমি আমার জীবন দিয়ে দিব? আমি মেসেজ দিলাম, না ভাইয়া আমি আসছি, আপনি আমাদের বাসার মেইন গেটের সামনে এসে দাঁড়ান। আমি আস্তে আস্তে আমার রুমের দরজা দিয়ে বেরিয়ে বাইরে যাই। ভাইয়া আমার বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে আছে, অথচ তার বাসায় ধুম ধামাক্কা নাচ গান হচ্ছে। বাড়ির সবাই, আত্মীয় স্বজন সবাই মিলে আনন্দ করছে। এসেছিস, চল এখন আমার হাত ধর, তারপর আমরা অনেক দূরে চলে যাব, তারপর বিয়ে করে নিব। পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আবার চলে আসব। ভাইয়া এই কথা বলেই আমার হাত ধরে। ভাইয়া দাঁড়ান। কি হলো আবার? কেন আজ এমন ডিসিশন নিলেন আপনি? আপনার মনে যদি এই ছিল, তাহলে কেন বিয়ের আয়োজন করলেন? কেন এত টাকা খরচ করলেন 2 পরিবারের? দেখ, এত কিছু জানি না আমি, তবে আমার পক্ষে অন্য কাউকে বউ হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। আমি হলুদের আসরে বসেছি ঠিকই, কিন্তু চোখ বন্ধ করলে তোকেই হলুদ শাড়িতে দেখেছি। আমাকে যখন সবাই হলুদ দিয়েছে, আমি কল্পনায় ওই মেয়েটিকে না, আমি তোকে দেখেছি। আমি চোখ বন্ধ করে দেখেছি আমরা তোকে হলুদ দিচ্ছে। আমি একটা মেয়েকে এভাবে ঠকাতে পারবো না, আর সারা জীবন নিজেকে ঠকে যেতে পারবো না। হ্যাঁ, জীবন তো একটাই, বল কে চায় নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিতে, তাও আবার জেনে শুনে? আমি তোকে ভুলতে পারবো না, আমি তোর স্মৃতি মুছতে পারবো না। সেটা আগে ভাবা দরকার ছিল, বিয়ে ঠিক হবার আগে। এখন আমি যদি আপনার জীবন বাঁচাতে আপনার হাত ধরে পালাই, তাহলে কি হবে জানেন? 3টি পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে। আপনি কি চান এটা? রাস্তায় আপনার মা বাবা, আমার মা বাবা, এমনকি আপনার হবু বউয়ের মা বাবাও বেরোতে পারবে না। সবাই আবল তাবল কথা বাছা বলবে। শোন, 2 মাস পরই সব ঠিক হয়ে যাবে। কেউ আর কাউকে নিয়ে আজ গানের দেবো না। কিন্তু একটা বার ওই মেয়েটার কথা কি ভেবে দেখেছেন? যে আপনার নামে হাতে মেহেন্দি লাগিয়েছে, যে আপনার বাসা থেকে হলুদ গায়ে মেখে নতুন সকালটার অপেক্ষা করছে, 2 চোখ ভরে স্বপ্ন সাজিয়ে বসে আছে, কখন লাল টুকটুকে বেনারসিতে বউ সাজবে? ভেবে দেখেছেন একটা বার ওই মেয়েটার কথা? তার কি হবে? লোক লজ্জার সম্মুখীন সবার আগে মেয়েটা যদি সুইসাইড করে? আরে ধুর, একটা বিয়ে ভাঙলে আর একটা হয়ে যাবে।
তুই এত কিছু ভাবিস না তো। আমার ভাবতে হয়, কারণ আমিও একটা মেয়ে। যখন মেয়েটা রাস্তায় বের হবে সবাই তাকে দেখে কি বলবে জানেন? সমাজের লোক কি বলবে জানেন? বলবে ওই মেয়েটা না হলুদ হয়েছে কিন্তু বিয়ে হয় নাই, আহারে বেচারি। আবার কেউ বলবে নিশ্চয়ই মেয়েটার কোনো সমস্যা আছে, তাই তো ছেলেপক্ষ বিয়ের দিনই বিয়ে ভেঙে যায়। আর সেই ছেলেপক্ষ তাকে দেখতে আসবে। আশেপাশের লোকজন বলবে মেয়ের একবার বিয়ে ঠিক হয়েছিল, হলুদ হয়েছে, কিন্তু বিয়ের দিন আর বিয়ে হয়নি। আবার কেউ কেউ বলবে মেয়েটার কিন্তু আগেও একটা বিয়ে হয়েছিল। আর এই কথা শুনলে কোনো ছেলেই বিয়ের জন্য আগাবে না। বলতে পারেন কেন সেটা? দেখবে না যে হবু বর হলুদের রাতে পালিয়েছে, কারণ হবু বর একজন ছেলে, তার দোষটা সমাজে আড়াল হয়ে যাবে। দোষ না থাকা সত্ত্বেও দোষী হবে নিষ্পাপ মেয়েটা, কারণ সে একজন মেয়ে। আপনার মতো সে ছেলে না যে সমাজ বারবার দোষ থাকবে। আর এবার হবার আগে মেয়েটা যদি সুইসাইড করে নেয় তখন নিজেকে মাফ করতে পারবেন তো? একটা জীবন অকালে নষ্ট হবার অপরাধী হয়ে সারা জীবন বাঁচতে পারবেন? খুনি না হয়েও খুনি হয়ে বাঁচতে? ভাইয়া চুপচাপ আমার কথাগুলো শুনে যাচ্ছে, আর কোনো কথা বলছে না। তবে তিনি এখন আমার হাত ছাড়েনি। আর সবচেয়ে বড় কথা কি জানেন ভাইয়া? আমি আজ আপনার সাথে পালিয়ে গিয়ে আপনার জীবন ভিক্ষা দিতে পারবো ঠিকই, কিন্তু কোনোদিন আপনাকে আমি স্বামীর মর্যাদা দিতে পারবো না। আমি আপনাকে ছোট্টবেলা থেকে শুধু ভাই ভেবে এসেছি। সেই ভাইয়ের আসন থেকে সরিয়ে আপনাকে আমি স্বামীর আসনে তো বসাতে পারবো না। আপনি আমার দেহ পাবেন, কিন্তু ভালোবাসা আর মন কোনোদিনই পাবেন না। ডায়লগটা সিনেমার মতন হয়ে গেল, কিন্তু এটাই যে সত্যি। আমি আমার মাথাটা নিচু করে ফেলি। আমি তোকে ভালোবাসি, তোর শরীরটাকে নয়, কথাটাকে মনে রাখিস। আর একদিন ঠিকই তুই আমার ভালোবাসাটাকে বুঝবি, কিংবা আমার কষ্টগুলোকে। কিন্তু সেদিন খুব দেরি হয়ে যাবে, খুব দেরি। জানিস, সেই ছোটবেলা থেকে তোকে আমি ভালোবেসে এসেছি। আমার জীবনে তোর আগে কোনোদিন কেউ আসেনি, কাউকে আমি ভালোবাসতে পারিনি। হঠাৎ যখন তুই বড় হয়ে গেলি, একদিন শুনি তোর জন্য একজন বিয়ের প্রস্তাব দিবে। শুনে বাসায় এসে ভাঙচুর শুরু করি। আমি সহ্য করতে পারছিলাম না। আর ওই দিনে কাকিকে বলি আমি প্রিনয়কে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। সেই ছোটবেলার ভালোবাসা তুই আমার। 2-1 দিন কিংবা 2-1 বছরের ভালোবাসা না, যে চাইলেই ভুলে যেতে পারবো। তোর মনে আছে তুই আরো কয়েক বছর আগে একবার দাঁড়িয়া বান্ধা খেলা খেলতে গিয়েছিলি সবার সামনে, আর তখন খেলার মধ্যে আপুরা আর জেনিন তামান্নারও ছিল। জেনিন খেলার মধ্যে তোকে আবাদ করার জন্য একটা থাপ্পড় দিয়েছিল। থাপ্পড়টা তোর জোরে লেগেছিল বলে তুই কান্না করতে দিয়েছিলি, মনে আছে তো? সেদিন আমিও খেলায় নেমে গেলাম, আর বললাম আমিও খেলবো। সবাই বলল আমি ছেলে, আমাকে নেওয়া যাবে না। কিন্তু খুব কষ্ট করে সবাইকে আমি রাজি করিয়ে খেলায় ঢুকলাম। কেন ঢুকেছি জানিস? না তো। জেরিনকে থাপ্পড় মারার জন্য। আর যেই না আমি ওকে থাপ্পড় মারতে পেরেছি, তারপরেই আমি খেলা থেকে বেরিয়ে এসেছি। মনে করে দেখ, যদিও কাজটা আমার ঠিক হয়নি, পরে আমি জেরিনের কাছে ক্ষমা চেয়ে বলেছি ভুলে এত জোরে থাপ্পড়টা লেগে গিয়েছে। অথচ আসল কারণ ছিল তোর চোখের জল, যা আমি সইতে পারিনি সেদিন। এই সব বলে তোকে আর লাভ নেই। যাই হোক, ভালো থাকিস। তোকে খুব জানিয়েছি, পারলে আমাকে ক্ষমা করিস। কথাগুলো বলেই ভাইয়া তার বাড়ির দিকে পা বাড়ালেন। আমি ভাইয়াকে পেছন থেকে ডেকে বললাম, ভাইয়া জীবনে অনেক অনেক সুখী হন, দোয়া রইল। ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটা শুরু করলেন। আমি স্বস্তির নিঃশ্বাস পেলে আমার বাসার ভেতর এসে পড়লাম। সকাল হয়ে গেছে। ভাইয়ার রূপের জানালা দিয়ে আমার রুমের জানলা দেখা যায়। আমার বাসা আর ভাইয়ার বাসার মাঝখানে অল্প একটু গ্যাপ। ভাইয়া সকাল হতেই জানালার সামনে এসে দাঁড়ায়। আমি তাকে দেখা মাত্রই আমার রুমের জানলাটা বন্ধ করে দিই। আর কিছুক্ষণ পরই ভাইয়া বর সেজে বিয়ে করতে যাবে। হঠাৎ কেন যেন বুকের ভেতরটা হালকা চিনচিন ব্যথা অনুভব করছে। দুপুরের আজান দিতেই আমি জানলাটা কেন যেন খুলে দিলাম। কেন যেন মনে হচ্ছিল সালমানকে এক নজর দেখি না, ওকে বর্ষা আসলে কেমন লাগে। কিন্তু সালমান আমাকে জানলাটা খুলতে দেখে ওর রুমের জানলাটা বন্ধ করে দেয়। আমার আর দেখা হয় না সালমানকে। বর্ষা আছে, সালমান বিয়ে করতে যাচ্ছে। যাবার সময় সবাই চিল্লাচিল্লি করছে, কিন্তু আমার কেন জানি সব আওয়াজ খুব অসহ্য লাগছে। অথচ আমার তো আজ খুশি হবার কথা। এতদিন পর আমার বিপদটা দূর হয়ে যাচ্ছে। আমাকে আজ থেকে কেউ আর জ্বালাবে না, কেউ বলবে না আমি তোকে ভালোবাসি, কেউ জানা ধরে দাঁড়িয়ে থাকবে না আমার জন্য শুধুমাত্র একটা নজর আমাকে দেখার জন্য, বা কেউ রাতের বেলা পাগলের মতো ছুটে এসে আমার হাত ধরে বলবে না চল আমরা পালিয়ে যাই। কিন্তু এ কি হচ্ছে আমার সাথে? আমার কেন চোখ ভিজে যাচ্ছে? আমি তো আজ থেকে মুক্ত পাখি, যা ইচ্ছা করতে পারি। কেউ নেই আমার জীবনে কাটা হয়ে দাঁড়াবার।
হঠাৎ খেয়াল করি আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, চোখ দিয়ে অবিরত পানি বেরোচ্ছে। তবে কি আমি সালমান ভাইয়াকে ভালোবাসি? তা কি করে সম্ভব? আমি তো তাকে ভালোবাসি না। কিন্তু তাকে যদি আমি ভালোই না বাসি, তাহলে আমার চোখে আজ কিসের অশ্রু? আমার বুকে এটা কিসের ব্যথা? কেন বারবার ভাইয়ার মুখটা চোখের সামনে ভেসে উঠছে? সেই ছোট্টবেলা থেকে আজ অবধি তাকে দেখা প্রত্যেকটা মুহূর্ত চোখের সামনে ভেসে উঠছে। দম বন্ধ হয়ে আসছে আমার। এতদিন যেটা বুঝিনি সেটা আজ বুঝতে পারছি। যখন খুব কাছের জিনিস অন্য কেউ নিয়ে যায় বা হারিয়ে যায়, তখন যেমন লাগে, আমার আজ ঠিক তেমনটাই লাগছে। ভাইয়া এখন বর সেজে আমার বাসার গেটের সামনে এসে দাঁড়িয়েছে। কি অদ্ভুত পরিস্থিতি! ফুল দিয়ে সাজানো গাড়িটা আমার বাড়ির সামনেই দাঁড় করানো। ওখান থেকে সে গাড়িতে উঠবে। আমি দৌড়ে গেটের সামনে গেলাম আর ভাবতে লাগলাম, পরে যা হয় দেখা যাবে। আমি ভাইয়াকে এখনই গিয়ে বলে দিব, সালমান, আমি পারছি না তোমার বর সেজে অন্যের বাড়ি যাওয়াটা সহ্য করতে পারছি না আমি। কিন্তু আমি যেতে না যেতেই ভাইয়া গাড়িতে উঠে গেল আর গাড়িটা চলতে শুরু করলো। আর আমি আমাদের গেটের সামনে দুম করে মাটিতে বসে পড়লাম। তবে কি আমি সারা জীবনের জন্য সালমানকে হারিয়ে ফেললাম? 5 বছর পর। প্রিয়নি, এই প্রিয়নি, এদিকে একটু আয় তো মা। কি হয়েছে আম্মু? এই দিকটা একটু দাঁড়া না, আমি একটু ওদিকটা দেখে আসছি। আচ্ছা আমি আছি এখানে, তুমি যাও দেখে এসো কিছুক্ষণ পর। কি রে আমার মামুনি, এখানে দাঁড়িয়ে কেন? কি আর করবো আব্বু, আম্মু আমাকে এখানে দাঁড় করে রেখে গেল, বললো ওদিকটা দেখতে যাবে। কি আর করবে বল? বাসায় তো আর কেউ নেই যে একটু হেল্প করবে। তোর খালামণিরাও তো এলো না। আগে আগেই চলে আসতো, অথচ তারা নাকি আগামীকালই আসবে, একেবারে হলুদের দিন। মা আর আমি সব দিক দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। উফ আপু, এত চিন্তা করো না তো, সব ঠিকঠাক মতো হয়ে যাবে। আমি আছি না এখানে, তুমি আম্মুর কাছে যাও। দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে। কতদিন বদলে গেছে এই 5টা বছরে। আমাদের বাসার পাশে থাকা বিশাল বড় কদম গাছটি আর নেই। বাসা থেকে কয়েক মিনিট দূরে গেলে একটা পুকুর ছিল। পুকুরটাতে সারা বছর মাছেরা খেলা করতো, অথচ আজ পুকুরটাই নেই। পুকুরটা ভরাট হয়ে ঘর বাড়ি তৈরি হয়ে গেছে। আব্বুর কালো কালো চুলগুলোর মধ্যে থেকে অল্প কিছু চুল সাদা রং ধারণ করেছে। আব্বুর আগে সেই রাগটা যে আর নেই, অথচ একসময় তার কতই না রাগ ছিল। সবকিছু বদলে গেছে। বদলে গেছি তো আমিও। সেই ছোট্ট আমিটা এখন কত বড় হয়ে গেছি। চোখে এখন একটা চশমাও যোগ করেছি। আবার আগামীকাল আমার গায়ে হলুদও, পরশু বিয়ে। বাবা মা আমাকে এখন সংসারে দেখতে চান, চিন্তা মুক্ত হতে চান, রাতে খাবার টেবিলে। করছো কি করছো পূর্ণিয়ার মা? কি করবো, তরকারি দিচ্ছি। মাছের মাথাটা আমাকে কেন দিচ্ছ? পূর্ণিয়াকে দাও, ও খাক, আমি দেখি। না আব্বু, মাছে খাবো না আমি, তুমি খাও। না খা মা, এমন করছিস কেন? তোর না মাছের মাথা খুব প্রিয়? আবার কবে তোকে সামনে বসে মাছের মাথা খাওয়াবো আর আমি দেখবো, তার ঠিক আছে? এইভাবে বলছো যেন আমি আর কোনোদিন তোমার সাথে খাবোই না। কাল বাদে পরশু তুই তোর নতুন বাড়ি চলে যাবি, তখন কি আর যখন তখন তোর মাছের মাথা খাওয়া দেখতে পারবো? বাবা, বিয়ে দিচ্ছ মানে এই না যে আমি পর হয়ে যাচ্ছি বা তোমাদের ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। এইভাবে বলো না তো, আমার কষ্ট হয়। দেখো আমার পাগলি মেয়ে কান্না করে দিয়েছে। আয় এদিকে আয়, বাবার কাছে আয়, আমি নিজেই খাইয়ে দিচ্ছি তোকে। আর সাথে তুমিও খাও। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে গেলাম। শুয়ে চোখ বন্ধ করে আছি আর হঠাৎই চোখের সামনে সেই রাতের স্মৃতি ভেসে ওঠে, যে রাতে আমি সালমানকে প্রত্যাখ্যান করেছিলাম। আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম, ঠক ঠক করে 1 গ্লাস পানি পান করে নিলাম। তারপর আবার চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। আমি ওইসব ভয়ঙ্কর অতীত মনে করতে চাই না। সকাল হতেই বাসায় মেহমান আসতে শুরু করলো। বাড়ি ভরে গেল লোকজনে। আজ গায়ে হলুদ আমার। দুপুর হতেই সবাই সাজগোজ শুরু করলো। আমাকেও সাজানো হচ্ছে কাঁচা ফুলের মালা দিয়ে। আমার খুব শখ ছিল কাঁচা ফুলের মালা দিয়ে সাজার। আজ আমার শখ পূরণ হচ্ছে। কিরে, তুই খুশি তো? হুম হুম। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না তুই খুশি। আজ তোর গায়ে হলুদ, কি একটু হাসি খুশি থাকবি, নাচানাচি করবি তা না, মুখ ভার করে বসে আছিস। আসলে মা বাবাকে ছেড়ে যাব তো, ভাবতেই খুব কষ্ট হচ্ছে, তাই আর কি। তা তো খারাপ লাগবেই। মাহি, এই মাহি, বান্ধবীকে কি সাজানো হলো? ছেলে পক্ষের লোকজন গেটে দাঁড়ানো, তাদের বরণ করতে হবে তো। আসছি আন্টি, সাজ কমপ্লিট।
ছেলেপক্ষ আমাকে হলুদ দিয়ে চলে গেছে। সর্বপ্রথম আম্মুর পর ছেলের বাড়ির লোকজনের মধ্যে যিনি আমাকে হলুদ দিলেন তিনি আর কেউ নন, আমারই হবু বর। সে যখন আমাকে হলুদ দিচ্ছিলেন মনে মনে ঠিকই বলছিলাম, মানুষটা আসলেই কোনো লজ্জা সরব নেই। তা না হলে পাঁচ হয়ে কনেকে কি হলুদ দিতে আসে বা হলুদ দেয়? হলুদের পর্ব শেষ। রাতে নাচ গানের অনুষ্ঠানে আয়োজন করা হয়। সবাই হই হুল্লোড় হাসি আনন্দ করে। বান্ধবীরা আমাকে টেনে নিয়ে গিয়েও নাচায়। ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। রাতে ঘুমানোর উদ্দেশ্যে শুয়েছি, দেখি আম্মু এসেছে। কিছু বলবে আম্মু? ঘুমাসনি এখনো? না। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে। কাল থেকে তোর পরিচয় শুধু আমাদের মেয়েই না, তোর শ্বশুর বাড়ির বউ এবং একজনের স্ত্রী। তুই যেমন আমাদের মান সম্মান কখনো কোনো আঁচ লাগতে দিসনি, তেমনি তোর শ্বশুর বাড়ির সম্মানটাকেও এভাবে আগলে রাখবি, আর পরিবারটাকেও। সবাইকে সম্মান করবি, এটাই আমার চাওয়া। তুমি কোনো চিন্তা করো না তো আম্মু, আমি দুই পরিবারকেই আগলে রাখবো। আচ্ছা ঘুমিয়ে পড়, সারাদিন আবার তোর উপর ধকল গেছে। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। যাচ্ছি। আজ আমার বিয়ে। খুব সুন্দর করে আমাকে সাজানো হয়েছে। লাল আর গোল্ডেন কালারের সংমিশ্রণ আমার পরনের শাড়িটা। একটা সময় লাল রংটা খুবই অপছন্দের ছিল। লাল রংটা একদমই সহ্য করতে পারতাম না। অনেক অনেক দিন আগে সালমানের বোনেরা মানে আপুরা আর আমি একদিন শপিং করতে গিয়েছিলাম একসাথে। আপু আমাকে নিয়ে গিয়েছিল। আপুরা সবাই ড্রেস কিনবে বলে ড্রেস চয়েস করছিলেন। তারপর বড় আপু বললেন, বললাম কোনোটাই তো পছন্দ হয় না। পরে সালমান আমাকে একটা লাল রঙের ড্রেস হাতে দিয়ে বলেছিলেন, তুই এটা নে, এটা তো তোকে মানাবে, একদম লাল পরে রাখবে তোকে। আপনার পছন্দ হয়েছে এটা? হুম, আর আমার প্রিয় রং কিন্তু লাল, তাই তো তোকে নিতে বললাম। মনে মনে বললাম, লাল রং আবার কোনো প্রিয় রং হয় নাকি? আমি সেদিন সালমানকে না করতে পারিনি, তাই অপছন্দের রং হবার সত্ত্বেও আমি সেদিন লাল ড্রেসটা নিয়ে নিয়েছিলাম। আর যেই না আমি লাল ড্রেসটা পরে আয়নায় দাঁড়িয়েছি, দেখি আসলেই আমাকে অসম্ভব সুন্দর লাগছে লাল রঙে। আর সেদিন থেকেই লাল রংটা ভালো লাগতে শুরু করে। আর আজ আমি সেই লাল রঙের বিয়ের শাড়ি পরে গায়ে জড়িয়ে বসে আছি। মাই এসে বলে গেল বর এসে গেছে। বুকের ভেতরটা কেমন যেন করছে, ঠিক বোঝাতে পারবো না। ছেলেপক্ষের লোকজন খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ পরই বিয়ে পড়ানো শুরু হলো। আমার বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছি, কিন্তু যেই না আমাকে কবুল বলতে বলা হলো, আমি আর আমার কান্না ধরে রাখতে পারলাম না। হাউমাউ করে কেটে ফেললাম। সবাই আমাকে থামতে বলছে আর বলছে কবুল বলতে। অবশেষে আমি বলে দিলাম কবুল। সবাই বললেন আলহামদুলিল্লাহ। আমাদের বিয়ে সম্পন্ন হলো। সন্ধ্যার দিকে আমি আম্মুকে বিদায় দিয়ে শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম। সবাই আমাকে মিষ্টি মুখ করিয়ে বরণ করে নিলেন। রাতে সবাই আমাকে খেতে বলেছে। আমার পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও আমি খেলাম না, খেতে ইচ্ছেই করছিল না। পরে আমার শাশুড়ি মা জোর করে আমাকে কয়েক লোকমা ভাত খাইয়ে দেন। খাওয়া দাওয়া শেষ করে আমার বরের এক ভাবি এসে আমাকে আমার বরের রুমে দিয়ে যান। আমাকে খাটে বসিয়ে বলেন, আচ্ছা ভাবি। ভাবিটা আমার বরের চাচাতো ভাইয়ের ওয়াইফ। আমার বরের কোনো আপন ভাই নেই। আমি বসে আছি আর দরজায় নক করে প্রবেশ করলো আমার বর, যাকে কিছুক্ষণ আগেই আমি কবুল বলে স্বামীর স্বীকৃতি দিয়েছি। তিনি রুমে এসে খাটে এসে আমার পাশে বসে পড়লেন। আর তার বসা মাত্রই আমি বলে উঠলাম, এই যে শুনুন, কথাটা সিনেমার ডায়লগের মতো হলেও না, এটাই সত্যি। আপনি চাইলে আমার দেহ পাবেন, কিন্তু আমার মন আর ভালোবাসা পাবেন না। আমার বর আমার কথা শুনে যেন আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়লো। তার হাসি ভরা মুখটা যেন বিস্ময়ে ছেয়ে গেল। তার মুখে যেন একটা বড় করে আঁকা প্রশ্নবোধক মার্কা দেখছি আমি। আর তখনই তিনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে জোরে শব্দ করে বললেন, হোয়াট আর ইউ সেইং? ওই বেশি ইংরেজি বলতে আসবেন না, ওকে? আমি আপনার থেকে বেশি শিক্ষিত। আমি মাস্টার্স পাস করেছি, আপনি ইন্টার পাস। কথাটা মাথায় রাখবেন। আমার বর কথাটা শুনে আমার হাত ধরে আমাকে খাট থেকে এক টানে নামিয়ে হ্যাচকা টানে তার বুকের কাছাকাছি এনে বলেন, হবে রে, তারা বোঝাচ্ছে তোকে তোর শিক্ষিত রে। ধরতে পারছি তো হাতে, ছাড়ো না। ছাড়ার জন্য কি এ হাত ধরেছি? তাও আবার এত কষ্টের পরে ধরেছি এই হাত, এত সহজে ছেড়ে দেব? তাই বলে এখন গন্ডারের মতো ধরবে? হ্যাঁ, আমি ব্যথা পাই না। ওকে দিলাম ছেড়ে। ও মা, সত্যি সত্যি ছেড়ে দিলে? আমি বলেছি আলতোভাবে হাতটা ধরতে, ছেড়ে দিতে বলিনি। যা বাবা, হাত ধরলেও দোষ, ছাড়লেও দোষ। দোষী তো। লোকে ঠিকই বলে বউ মানেই প্যারা। আজ থেকে বুঝতে পারছি তা হারে হারে। কি আমি প্যারা? না রে বোন,
প্যারা না আমি বইন? তা নয়তো কি। ইস, কত সুন্দর করে কথা বলেছিল কেউ একদিন আমাকে, আমি আপনাকে ভাই ভাবি, কোনোদিন আমি আপনাকে স্বামী মানতে পারবো না। তাহলে আজ কবুল বললি কেন? বিয়ে করে খোটা দেওয়া হচ্ছে তাই না? তাহলে শুনে রাখুন ভাইয়া, আমি আপনার জীবন বাঁচাতে আপনাকে বিয়ে করেছি, নইলে কি দুনিয়ায় আমার ছেলের অভাব পড়ছিল? তাই নাকি? তবে রে, দাঁড়া তুই, আজ তোর একদিন কি আমার একদিন। আজ থেকে 5 বছর আগে যেদিন সালমান বিয়ের উদ্দেশ্যে মেয়ে বাড়ি রওনা দিয়েছিল, ঠিক সেদিনই আমি বুঝেছিলাম আমিও সালমানকে ভালোবাসি। আর তাই তো গাড়িতে ওঠার সাথে সাথে আমি সামনে গিয়ে দাঁড়াই, যাতে আমি ওকে আমার মনের কথা বলতে পারি। কিন্তু আমি আর সেই সুযোগটা পাইনি। সালমান গাড়িটা চলা শুরু করে দেয়। আমি মাটিতে বসে কাঁদতে থাকি। পরে আম্মু কিছুক্ষণ পর আমাকে নিয়ে আসেন। সন্ধ্যায় যখন সালমান বাসায় ফিরে, বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় অনুভব হচ্ছিল। সেদিন বুঝেছিলাম সালমানও কতটা কষ্ট পাচ্ছিল আমার জন্য, বা পেয়েছে আমার জন্য। মেনেই নিয়েছিলাম আমার এই কষ্টটা প্রাপ্য। এখন সারা জীবন তিলে তিলে জ্বলে পুড়ে মরবো, এটাই আমার শাস্তি। কিন্তু বিধির লিখন যে অন্যরকমই ছিল। তাই তো সালমানরা যখন মেয়ের বাসায় পৌঁছায়, তখনই শুনতে পায় মেয়ে তার প্রেমিকের সাথে কিছুক্ষণ আগেই পালিয়ে গেছে। হয়তো মেয়েটা বাবা মার চাপে বিয়েতে রাজি হয়েছিল ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে আর নিজের ভালোবাসার মানুষটার জায়গায় অন্য কাউকে বসাতে পারেনি, বা চেষ্টা করতে মানতেও পারেনি। তাই হয়তো অন্তিম মুহূর্তে সে পালিয়ে গেছে। যদিও সালমানের পরিবারের সবাই বলেছিল মেয়ে পক্ষকে। যেতে হলে আগেই যেত আপনাদের মেয়ে, কেন বিয়ের দিনই পালালো? এভাবে আমাদের নাক কাটলো। তখন মেয়ের পরিবারের লোকজন সালমানের পরিবারের কাছে ক্ষমা চায়। সালমান বাসায় ফেরার পর আমি অনেকটা পাগলের মতো হয়ে যাই। এই ভাবতে ভাবতে যে এখন বুঝি সালমান ওর বউকে নিয়ে বসে আছে, এই বুঝি সবাই ওদের মিষ্টি মুখ করাচ্ছে। কি যে অসহ্য যন্ত্রণা হচ্ছিল বুকের ভেতর, তা শুধু আমি অনুভব করতে পারছিলাম, আর চিৎকার করে কাঁদছিলাম। ততক্ষণে আম্মু বুঝে গিয়েছিলেন আমার কান্নার কারণ, আর আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, এতই যখন ভালোবাসতি তবে বললি না কেন? আর এখন কেটে কি হবে? যা হওয়া তো হয়েই গেছে। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্নায় আরো ভেঙে পড়ি। রাতে হঠাৎ করে সালমান আম্মুর নাম্বারে ফোন দেয়। আম্মু রিসিভ করতেই বলে, দোয়া করি সুখী হও বাবা, বউ নিয়ে এসো। তখন সালমান উত্তর দেয়, কাকি নিয়ে সুখী হব? মেয়ে তো তার সুখী হবার মানুষের সাথে ভেগে গিয়েছে। এই বলে সালমান হাসতে থাকে আর বলে, কাকি একটু প্রিনয়কে দেওয়া যাবে? আম্মু তখন আমার রুমে এসে ফোনটা দেয় আর বলে, সালমান। আমি কথা বলতে চাই না, তবুও আম্মু দিয়ে চলে যায়। আমি কাঁদতে কাঁদতে ফোনটা কানে নিয়ে বলি, হ্যালো। সালমান অবাক হয়ে যায়, ঘাবড়ে যায়। কি হয়েছে তোর প্রিনয়? এভাবে কাঁদছিস কেন? বল আমাকে। আমি কোনো উত্তর না দিয়ে আরো জোরে জোরে কাঁদতে থাকি। আজব, বলবি তো কি হয়েছে? আপনি সুখী হন, আপনার বউকে নিয়ে আজ জীবন ভালো থাকে, দোয়া রইল। আর শুনেন ভাইয়া, আর কোনোদিন আমার বাসায় আপনি ফোন দিবেন না, আর জানলাটাও কোনোদিন খুলবেন না। আমি আপনার বউয়ের মুখ দেখতে চাই না। কথাটা শুনে আরো জোরে জোরে কাঁদতে লাগলাম। আরে কি হয়েছে বলবি তো? আমি কিছুক্ষণ কেঁদে উত্তর দিলাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ভাইয়া, খুব ভালোবেসে ফেলেছি। আর আমি এই কথা বলতে আপনার সামনেই গিয়েছিলাম, কিন্তু আপনি ততক্ষণে গাড়িতে উঠে চলে গেছেন, তাই আর আপনাকে দেখিনি। আপনার নাম্বারে ট্রাই করেছিলাম, কিন্তু বন্ধ ছিল। এসব বলার কি হবে? আমি আমার ভুলের শাস্তি পাচ্ছি। আপনি বলেছিলেন না আমি একদিন কাউকে ভালোবাসবো, আর যখন তাকে হারিয়ে ফেলবো বা পাবো না, ঠিক সেদিন বুঝবো আপনার কষ্ট। আমি আজ বুঝে গেছি ভাইয়া, আপনার কষ্ট। আমি আমার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মধ্যে হারিয়ে ফেলেছি, আর আমি সারা জীবন এখন বয়ে বেড়াবো। আপনি যান এখন, আর কোনোদিন ফোন দিবেন না। আপনার বউয়ের কাছে যান। আল্লাহ হাফেজ। ওই পাখি, থামো থামো, আমাকেও তো কিছু বলতে দে। লাইন কাটিস না কিন্তু। প্লিজ আপনি যান আপনার বউয়ের কাছে, আমাকে আর ফোন দিবেন না। বউ পাবো কই যে বউয়ের কাছে যাব? মানে বউ কই মানে আপনার? এই মেয়ে তো ভেগেছে ওর পরের সাথে। কি? জি, তুই গত রাতে আমাকে যেই জ্ঞান দিলি, আসলে সেই জ্ঞানটা ওই মেয়েকেও তোর দেওয়া উচিত ছিল। তাহলে হয়তো বেচারি এইভাবে তার প্রেমিকের সাথে পালাতো না, আর আমারও বিয়ে না করে বউ না নিয়ে খালি হাতে ফিরে আসতে হতো না। আর আমার বিয়ে হয়নি, তাই বউ নেই। আপনি যদি রাজি থাকেন তাহলে চলেন বিয়েটা করে ফেলি। আপনিও বর পেয়ে যাবেন, আর আমিও পেয়ে যাব আমার বউ। ভালো হবে না? একটু ভালো হবে না। অশুভ ফাজে, প্রথমে বললে কি হতো? অযথা এত কষ্ট পেলাম, কাঁদলাম। এই কষ্টটা পাওয়া দরকার ছিল, নয়তো আপনার মনের কথা
ওগুলো জানতে কি করে? আমি নিজেই আজই জেনেছি আর বুঝেছি। হয়েছে, এবার কান্নাকাটি আর কাঁদতে হবে না। আমি আগামীকাল সকালে বাবাকে নিয়ে তোমাদের বাসায় আসছি, কাকার সাথে কথা বলতে, আর বলবো আমি প্রিনয়কে বিয়ে করতে চাই, আর প্রিনয় এটাই চাই। তুমি হ্যাঁ বলতে পারবে না তোমার বাবাকে? পারবো। এবার তাহলে হাসি, কান্নাকাটি রাখেন। পরের দিন বিকালে সালমান ওর বাবা মা আর ওর বড় আপুকে নিয়ে আমাদের বাসায় আসে। প্রথমে কাকা কাকি আসতে চায় না, কিন্তু যখন সালমান বলে আমি রাজি আছি, তখন তারা আসেন। তো সবাই একসাথে কথা বলতে বসেছেন। আম্মু তাদের নাস্তা দিল। এদিকে আমার বুকে তখন তুফান হচ্ছে। আম্মু তো আমার কান্নাকাটি দেখে মোটামুটি রাজি, কিন্তু আব্বু কি রাজি হবেন? তো ভাই বলেন, হঠাৎ কি মনে করে আসা হলো? আসলে গতকাল সালমানের বিয়েটা হয়নি, মেয়ে বিয়ের দিনই পালিয়ে গেছে। ও, আসলেই দুঃখজনক। তা এখন কি করবেন? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি প্রিনয়ের সাথে সালমানের বিয়েটা দিতে চাই। ও, এখন মেয়ের বিয়ের আসর থেকে পালিয়েছে বলে ছেলের বদনাম হয়েছে, তাই এসেছেন আমার মেয়েকে চাইতে? আমি আগেই তো রাজি ছিলাম না, এখন রাজি হব তা ভাবলেন কি করে? ভাই, আপনি রাজি না থাকলেও ওরা দুজন কিন্তু ঠিকই রাজি। ভুল বললেন ভাই, আপনার ছেলে রাজি, আমার মেয়ে নয়। না ভাই, প্রিনয়ও রাজি, আর আমি সব জেনেই তারপর এসেছি। নয়তো একবার ফিরে যাবার পর দ্বিতীয়বার আর আমি আসতাম না। পূর্ণিয়ার মা, জি। পূর্ণিয়াকে ডাকো। আচ্ছা। আমি কাঁপতে কাঁপতে সবার সামনে গেলাম। আসসালামু আলাইকুম। বসো মা, বসো। পূর্ণি, ওরা কেন এসেছে আমাদের বাসায় জানিস? না আব্বু। ওনারা এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে সালমানের জন্য। তুই নাকি এই প্রস্তাবে রাজি, কথাটা কি সত্য? আমি এবার চুপ হয়ে গেলাম, কারণ আমার আপু খুবই রাগী স্বভাবের। হ্যাঁ বলার সাথে সাথেই না আমার গালে ঠাস করে একটা লাগিয়ে দেয়। পূর্ণিয়া, আমি কিছু জিজ্ঞেস করছি তোকে। প্রিনয় চুপ কেন? সত্যিটা বলো। আব্বু ধমক দিয়ে সালমানকে বলেন, ছেলে, আমি জিজ্ঞেস করেছি, তুমি চুপ করে বসো। আব্বু ধমকে চোখ গরম করা দেখে আমি ভয় পেয়ে উত্তর দিলাম, না মানে আসলে। আমতা আমতা করছিস কেন? উত্তর দে, তুই কি রাজি সালমানকে বিয়ে করতে? না আব্বু, না আমি রাজি না। আর তখনই আমার আম্মু আমার কাছে এসে ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল। এই, তুমি মারলে কেন? আরে মানবো না তো কি করবো? জানো তোমার মেয়ে গতকাল কি করেছে? সারাদিন পাগলের মতো কেঁদেছে, না পেরেছি কান্না থামাতে, আর না পেরেছি কিছু খাওয়াতে। কেন কাঁদছে? আর কাল কেঁদেছে, আজ খায়নি, তাই বলে তুমি আজকে ওকে এইভাবে সবার সামনে মারবে? কেঁদেছে কারণ ও ভেবেছে সালমানের বিয়ে হয়ে যাবে বা গেছে, এই ভেবে কেঁদেছে। কারণ তোমার মেয়েও সালমানকে ভালোবাসে। আর এখন যখন তুমি ওকে জিজ্ঞেস করেছো, ভয়ে বলছে আমি রাজি না। একটু পরে যখন আবার সালমানের বাবা মা ওর জন্য মেয়ে দেখতে যাবে, তখনই আবার কান্নাকাটি শুরু করে দিবে। তাই আগেই থাপ্পড় মেরে ঠিক করেছি ওকে, যাতে সত্যি সত্যি বলার সাহস পায়। এবার জিজ্ঞেস করো তোমার মেয়েকে রাজি কিনা। আম্মু, বলো তো তোমার আম্মু যা বলছে সত্যি কিনা? আমি একবার সালমানের দিকে তাকালাম, দেখি সালমান লাগে ফুসফুস করছে। আর একবার আম্মুর দিকে তাকালাম, আম্মু সেম অবস্থায় আছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিলাম, হ্যাঁ আপু, বলেই কেটে দিলাম আর চলে এলাম রুমে। আম্মু বুঝতে পেরেছেন আমি আব্বুর ভয়ে এতক্ষণ চুপ করেছিলাম। তাহলে ভাই, আর তো কোনো সমস্যা রইল না। ছেলে মেয়ে যেহেতু রাজি, সেহেতু বিয়েটা দিয়ে দেওয়াই ভালো, কি বলেন? জি ভাই, আমিও তাই মনে করি। না, আমি তা মনে করি না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমার মেয়েকে আমি অশিক্ষিত কোনো ছেলের কাছে বিয়ে দিতে রাজি নই। আর সালমান এসএসসি পাস ও নয়। কিভাবে আমি আমার মেয়েকে এমন একটা ছেলের হাতে তুলে দিই, যেখানে আমার মেয়ে অলরেডি ইন্টার পাস? আব্বুর কথা শুনে সবাই চুপ হয়ে যায়। তাহলে কি প্রিনয়কে বিয়ে করতে হলে আমার এসএসসি পাশ করতে আসতে হবে? না, ইন্টার পাস করতে হবে। যদি তুমি তা পারো, তবে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, তার আগে নয়। সবাই বলে ওঠে, তা কি করে সম্ভব? এটা তো কোনোদিনও সম্ভব না এখন আর। অসম্ভব বলে কিছু নেই দুনিয়ার, চেষ্টা করলে সব সম্ভব। আর যদি আপনাদের ছেলে সেটা পারে,
তবে আমি আমার মেয়েকে আপনাদের বাড়ির বউ করে পাঠাবো, তার আগে নয়। আর যদি আমার মেয়ে চাই আমার কথা অমান্য করে আপনাদের বাসায় চলে যেতে, তবে আমি বাধা দেব না, ও চলে যাক। কিছুক্ষণ পরিবেশটা নিশ্চুপ থাকলেও নিশ্চুপতা কাটিয়ে একটু পর সালমান উত্তর দেয়। আমি আপনার মেয়েকে আপনার অনুমতি ছাড়া নিব না কাকা। আর আপনি চান তো আমি ইন্টার পাস করেই, ঠিক আছে, আমি ইন্টার পাস করেই প্রিনয়ীকে নিয়ে যাব আমার ঘরের বউ করে। তবে আপনাকে কথা দিতে হবে, আমার ইন্টার পাস না করা অবধি আপনি ওকে যত্ন করে আমার জন্য আগলে রাখবেন। ঠিক আছে, যাও, আগে এসএসসি পাস করো তো, তারপর না ইন্টার পাস। আমি রূপ থেকে সবই শুনতে পাচ্ছি আর মনে মনে বলছি, এই তুমি কি করছো? সবকিছু এত ইজি না, তুমি পারবে না এতদিন পর আবার পড়ালেখা করতে, এটা অসম্ভব। কিন্তু সালমান সেদিনের পর সবকিছুই সম্ভব করে দেখালো। সেদিন আম্মুকে সালাম করে দোয়া নিয়ে আব্বুর কাছ থেকে দোয়া চেয়ে চলে গেল, আর আশেপাশে সব জায়গায় খবর নিয়ে ভর্তি হয়ে গেল উপযুক্ত বিদ্যালয়ের 9ম শ্রেণীতে। এখানে 9ম শ্রেণী 10ম শ্রেণী পড়ে আবার এসএসসি পরীক্ষা দিতে হয়। এখানে শুধুমাত্র শুক্রবারে ক্লাস করতে হয় আর পরীক্ষার সময় পরীক্ষা দিতে হয়। এই বিদ্যালয়ে বিভিন্ন সময়ে ঝরে পড়া ছাত্রছাত্রীরা ভর্তি হয় বা বয়স্করাও ভর্তি হতে পারে। অনেক চেষ্টা আর কষ্টের পর সালমান এসএসসি পাশ করে আব্বুকে দেখিয়ে দিল। যেহেতু 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল, তাই ওর গণিত বাদে আর কোনো সাবজেক্টে তেমন সমস্যা হয়নি। আরও ইংরেজিতে ভালোই ছিল, শুধুমাত্র বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে মাঝপথে পড়াশোনাটা ছেড়ে দিয়েছিল। আর এতদিন পর আবার শুরু করলো শুধুমাত্র আমার জন্য। আর এদিকে আমিও আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এসএসসি পাশ করার পর সালমান ভর্তি হলো উপযুক্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে ইন্টারও পাশ করলো। দীর্ঘ সময় নিয়ে সালমান করলো এসএসসি এবার ইন্টার পাস, আর আমি ততদিনে করে ফেললাম আমার অনার্স মাস্টার্স কমপ্লিট। এর মাঝে আমাদের ফোনে কথা হতো, মাঝে মাঝে দেখাও হতো। তবে আব্বুর চোখে ফাঁকি দিয়ে পরিশেষে সালমান হাজির হলো ইন্টার পরীক্ষা পাশের মিষ্টি নিয়ে আমার আব্বুর সামনে, আর এসে বলল, এবার তো আমার হাতে প্রিনয়ীকে তুলে দেওয়া চাই নাকি? এখন বলবেন আপনার মেয়ে মাস্টার পাস আর আমি ইন্টার পাস, আমাদের মানায় না? যদি তাই বলেন তাহলে আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি অতি শীঘ্রই ডিগ্রি বা অনার্সে ভর্তি হব, শুধুমাত্র প্রিনয়ীর জন্য। আর সেদিনই আব্বু সালমানের কথা শুনে সালমানকে বুকে জড়িয়ে নেন। আর পরে কি হয় সেটা তো আপনারা জানেনই। তারপর ধুমধাম করে সবার সম্মতি নিয়ে যায় আমার আর সালমানের বহু প্রতীক্ষার বিয়ে। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়, আর এটাই সত্যি। আমি সালমানকে পেয়ে নিজেকে আসলেই ভাগ্যবতী মনে করি। ওর মতো কাউকে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, যে আমার জীবনটাকে পুরোটাই বদলে দিয়েছে, নিজেকে এবং নিজের ভালোবাসা উজাড় করে দিয়ে আমাকে বুঝিয়েছে আসলে ভালোবাসা কি, জীবন কি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন একে অপরকে এইভাবে ভালোবেসে যেতে পারি। প্রিনয়ী, এই প্রিনয়ী, আমার তোয়ালেটা কই? উফ, এই ছেলেটা আমাকে ছাড়া কিচ্ছু হয় না। আমাকে ছাড়া এখন যেন তার এক কদমও চলতে পারে না। আমি ওকে তোয়ালটা দিয়ে আসি কেমন? আমাদের জীবন কাহিনীটা কেমন লেগেছে না বলে যাবেন না কিন্তু।